স্টেশনে ট্রেন থামিতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নামিয়া পড়িলেন। স্টেশনটি ছোট, সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থামিয়া চলিয়া গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলিয়াছে, সেগুলো পরিদর্শন করিতে আসিয়াছেন। ইতিপূর্বে তিনি এখানে কখনও আসেন নাই। ছোট সুটকেস হাতে লইয়া স্টেশনের বাহির হইলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে এক সেন্ট প্যান্টুলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজিবার ব্রাশ ইত্যাদি ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুইই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে কম। একজন পোস্টমাস্টার, একজন কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টারের সপরিবারে বাস। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভেতরে লইয়া গেলেন। দ্বিপ্রহরে খাবারের ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হইল। মধ্যাহ্নভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানিক বিশ্রাম করিলেন। তারপর আবার ধরাচূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন। ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে 3টি পোস্ট অফিস প্রদর্শনে তিনি যাইবেন। তাহার মধ্যে সবথেকে যেটি নিকটবর্তী সেটা 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন। আজ সন্ধ্যের সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছাবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসবেন। তারপর আবার অন্য কোনো পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আরোহণ করার উদ্দেশ্য করিলেন। পোস্টমাস্টার বলিলেন, এখান থেকে মাইল 5 দূরে রাস্তা দুফাক হয়ে গেছে। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞাসা করিলেন, কেন, বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বলিলেন, ও রাস্তাটা ভালো নয়। সাইকেলে আরোহণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িলেন। কয়েক মিনিটের মধ্যে তিনি শহরের এলাকা পার হইলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জল মরুক্রান্তও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও নিস্তরূপাদপ শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের টিবি মাথায় তুলিয়াছে। এই বিভিন্ন বিচিত্র ভূমির ওপর দিয়া নির্জন পথটি আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে। সুরনাথের বয়স মাত্র 40 বছর। মধ্যমাকৃত, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের ওপর সুদর্শন। তিনি বিপথিক,
বছর তিনেক আগে স্ত্রী বিয়োগ হইয়াছে। আবার বিবাহের প্রয়োজনে তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্তিকত্বের ফলে যে খানিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছিল তাহা বিসর্জন দিতেও মন চাইতেছে না। তিনি যখন 6 মাইল দূরস্থ পথের দ্বিভুজে পৌঁছালেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া গিয়েছে। সম্মুখে 2টি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাঁকিয়া গিয়েছে। মাঝখানে উঁচু জমি, তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়া আছে। হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল। চারিদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামলেন। আগে পাশে নিকটে দূরে জনমানব নেই। আকাশ নির্মম, কেবল সূর্যের মুখের উপর একটু কড়া মেঘ লাগিয়া রয়েছে, যেন সূর্য মুখোশ পরিয়াছে। সুরনাথ একটু চিন্তা করিলেন, এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাইবে। অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থলে পৌঁছাতে না পারেন দিগ্ভ্রান্ত হবার সম্ভাবনা খুব। পোস্টমাস্টার বলেছেন বাঁ হাতের রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ হাতি রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো। সুরনাথ সাইকেলে চড়িয়া বাঁ হাতি রাস্তা ধরিলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি। পথ অসমতল, প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চালালে আছাড় খাইবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন। সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না, মানে মনে হইল মুখে মুখোশ আটিয়া সূর্যদেব অস্ত যাইবেন। মিনিট 20 সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আচম্বিত হইয়া পড়িলেন। অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট্ট ছোট্ট কুটির দেখা যাইতেছে। 2-একটা আবছায়া মুড়ি যেন ইতস্তত সঞ্চারণ করিয়া বেড়াতেছে। আর কিছু দূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুরনাথ ব্রেক কষিলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামলেন সেখান হইতে 3 গজ দূরে কুঠিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী নারী বসিয়া আছে। সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া গেল। চাষার মেয়ে, গ্রামের রং, মাজা পিতলের মতো পীতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে। মুখের ডৌল দৃঢ়, তাহাতে প্রগল্ভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস। চোখের তারা বড় বড়। পরিধানে কেবল একটি কস্তপার শাড়ি, অলংকার নেই। সধবা, বিধবা না কুমারী কিছুই বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাইয়া আসি। হ্যাঁ গো, কোথায় যাবে? যুবতী প্রশ্ন করিল। দাঁতগুলো বড় বড়, গলার স্বর
গভীর ও ভরাট, কিন্তু কথা বলিবার ভঙ্গিমা গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করিয়া উঠিল। দীর্ঘকালের অনভ্যস্ত একটি অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করিয়া বলিলেন, রতনপুর যাচ্ছি। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়া বসিয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল। তাহার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ুশিরায় আগুন ধরিয়া দিতে পারে। শেষে হাসি থামিয়া বলিল, হ্যাঁ গো, রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হইয়া যাইবে, পৌঁছাতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন, সন্ধ্যার ছায়ায় তাহা মিলিয়া গিয়েছে। তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? যুবতী বলে উঠল, এইখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন। একটু স্থলিত স্তরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথের কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন। বলিলেন, তা যদি অসুবিধা না হয় এইখানেই থাকব। যুবতী দশনছটা বিকর্ণ হাসিয়া উঠিল। চারিদিক বিদ্যুতের মতো ঝলকে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করিল। একটি মাদুর আনিয়া দাওয়ার একপাশে পাতিয়া দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলল, হাত মুখ ধুয়ে নাও, চা খাবে তো? আমি তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল। সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল। বাইরে নিরন্ধ অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে। সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন। তাহার মানসিক অবস্থা বর্ণনা অনাবশ্যক। পতঙ্গের মানসিক অবস্থাকে কবে বিবৃত করিয়াছে। হঠাৎ মেয়েটি বলে উঠল, এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁয়ি হইল। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, আমার জন্য রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি থাকে তাই খেয়ে শুয়ে পড়ব। ও মা, মুড়ি মুড়কি খেয়ে শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার অত লজ্জার কারণ নেই। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলিয়া গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাহাই ছোট্ট ছোট্ট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠিল। সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন, কুটিরের মধ্যে 2টো ঘর। একটা রান্নাঘর, অপরটি বোধ হয় শয়নকক্ষ।
তিনি অনুমান করিলেন দাওয়াই মাদুরের ওপর তার শোনের ব্যবস্থা হইবে, সেই ভালো হইবে। কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতে তিনি চলিয়া যাইবেন। ঘণ্টাখানিক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল, ভাত পেরেছি, খাবে এসো। সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হয়েছে। আয়োজন সামান্যই, ডাল ভাত এবং একটি চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসিলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াতে লাগলেও সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন পায়ে আলতা পরিয়াছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিয়াছে, অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলিতেছেন না। বিপদের সময় যে ঘরে ডাকিয়া আশ্রয় দিয়েছে, খাইতে দিয়েছে, তাহার সহিত অন্তত একটু মিষ্টি লাভ করার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভিতরে গিয়ে গলা বাড়াইয়া বলিলেন, তোমার নাম কি? এক ঝলক হাসিয়া যুবতী বলিল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করিয়া লাগিল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন। আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, ওখানে গিয়ে শুয়ে পড়ো। সুরনাথের বুক ধড়াস করিয়া উঠিল। তিনি তোতলা হইয়া গিয়ে বলিলেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়া বলিল, ওমা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে। যাও, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। সুরনাথ কথা কাটাকাটি করিলেন না। কামিনী রাত্রে কোথায় শোইবে সেই প্রশ্ন করিলেন না। নিজেকে আসামির মতো শয়নকক্ষে প্রবেশ করিলেন। ঘরে দীপ জ্বলিতেছে। মেঝের উপর খড় পাতিয়া, তাহার উপর তোশক বিছাইয়া শয্যা। সুরনাথ সুটকেস আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন। তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়া শয়ন করিলেন। চোখ বুজিয়া তিনি পাশের ঘরে খুটখাট ঠুমঠান বাসনকোসনের শব্দ শুনিতে লাগিলেন। ইন্দ্রগুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। তাহার ওপর উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল। চোখ বুজিয়া অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছেন। হঠাৎ চটকা ঘুম ভাঙিয়া গেল। তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে। তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। 3 দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কেবল সুরনাথের জন্যই নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি, সাইকেলটাও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ লইল। সুরনাথ যে 3টি অফিসে যাইবার কথা, সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল। 7 দিন পর সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে। সাইকেলটি একটু দূরে
মাটিতে লুটাইতেছে। তাহার পাশ্চাদে সুরনাথের সুটকেস রইয়াছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সমস্তই মজুত আছে, কিন্তু কিছুই খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরের মমির মতো শুষ্ক অস্থি চর্মসার হয়ে গিয়েছে। সেই রক্তচোষা বাদুর দেহটা যেন কোনো রক্তচোষা বাদুর দেহটা শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিলেন। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনিলেন, তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন, আহা, ডাইনির হাতে পড়িয়াছিল। কামিনী ডাইনি এখনও তল্লাটে আছে। মায়া বিস্তার করে সে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না।